আচ্ছা, আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি মেন্স ফার্স্ট চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার। এই সাবজেক্টটা, এই টপিকটা তোমরা কিন্তু এমসিকিউ টু থিওরিতে একবার পড়েছিলে। এখন মেন্সের ক্লাসে আমরা কিন্তু এটাকে ডিটেলডে পড়বো। ঠিক আছে, তাহলে একবার একটু দেখে নিই যে এই পুরো চ্যাপ্টারটাতে আমাদের কি কি রয়েছে। দেখো, প্রথম পার্টে আমরা যেটা রেখেছি সেটা হচ্ছে এই অ্যাটম নামটা কোথা থেকে এসছে, কে ইউজ করেন, এবং প্রথম অ্যাটমের কনসেপ্ট কে দিয়েছিলেন, ডাল্টন। তো ডাল্টনের মত অনুযায়ী অ্যাটম কিরম বিহেভ করে সেগুলো আমরা ডাল্টনের অ্যাটমিক থিওরিতে পড়বো। দেন আমরা সাব অ্যাটমিক পার্টিকেলকে পড়বো, যে অ্যাটমের মধ্যে কি কি আছে সেটা তখন আবিষ্কৃত অ্যাটম এবং ভবিষ্যতে বা তারপরে আবিষ্কৃত যে সাব অ্যাটমিক পার্টিকেল সব মিলিয়ে একটা পার্ট দেওয়া হয়েছে। সাব অ্যাটমিক পার্টিকেল কি কি অ্যাটমের মধ্যে পার্টিকেলস আজ অব্দি আবিষ্কৃত হয়েছে সেইগুলোকে, এবং তার ডিটেলিং। এবং এখানে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট, যেখান থেকে আমরা একটা অ্যাটমে আমরা বুঝে গেছি যে ইলেকট্রন প্রোটন নিউট্রন মেইনলি থাকে, ইলেকট্রন প্রোটন আর নিউট্রন থাকে মেইনলি। তো এই ইলেকট্রন প্রোটন নিউট্রন তো থাকে, কিভাবে ডিস্ট্রিবিউটেড, কোথায় ইলেকট্রন থাকে, কোথায় প্রোটন থাকে, কোথায় নিউট্রন থাকে। তো যখন রাদারফোর্ড এটাকে আবিষ্কার করেন তখন প্রোটন ব্যাপারটাকে আবিষ্কার করা আম, গেছে, কিন্তু নাম দেওয়া যায়নি। উনি বলেছেন পজিটিভলি চার্জ কিছু একটা রয়েছে আর নেগেটিভলি চার্জ কিছু একটা রয়েছে, ব্যাস এইটুকুই। উনি তখন কিন্তু, যেহেতু নিউট্রন নিস্তড়িত, কোনো আয়ন নেই, এর কোনো তোমার চার্জ নেই, তাই রাদারফোর্ড কিন্তু নিউট্রনের কনসেপ্টটা দিতে পারেন। রাদারফোর্ড শুধু প্রোটন এবং ইলেকট্রনের কনসেপ্ট বলেছেন, কিন্তু প্রোটনকে কি বলেছেন, পজিটিভ কিছু একটা, এই নেগেটিভ কিছু একটা চারপাশে ঘোরাফেরা করছে, বা নেগেটিভ কিছু একটা পজিটিভ কিছু একটা চারপাশে ঘোরাফেরা করছে, এরকম একটা কনসেপ্ট উনি দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, উনি বলেছেন যে পজিটিভ ব্যাপারটা ভেতরে রয়েছে, তার চারপাশে নেগেটিভ কিছু একটা ঘোরাফেরা করছে। এই পজিটিভ ব্যাপারটাকে উনি বলেছেন নিউক্লিয়াস। কিন্তু এই পজিটিভটা যে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে এই প্রোটনের কম্বিনেশন, সেটা কিন্তু উনি আহ, অত ডিটেলে বলতে পারেননি। তো রাদারফোর্ড যে এক্সপেরিমেন্ট করেছেন তার একটা ড্রব্যাক রয়েছে, সেই ড্রব্যাকটা সলভ করেন কি বোরস। এই বোর অ্যাটমিক মডেল থেকে আমরা কিন্তু এই প্রবলেমটাকে সলভ করছি, রাদারফোর্ডের ড্রব্যাক। তো রাদারফোর্ডের ড্রব্যাক সলভ করলেন বোর, আর বোরও সেম ড্রব্যাক যেগুলো রয়েছে সেগুলো সলভ করলেন কে, সমারফিল্ড অ্যান্ড ম্যাক্সওয়েল। তো এই রাদারফোর্ড বা বোর এনরা অ্যাটমকে 2D ফিগার হিসাবে ডিস্ট্রিবিউটেড করেছেন, বা 2D ফিগার হিসাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। কিন্তু বেসিক্যালি অ্যাটম একটা 3D মডেল, যার প্রথম কনসেপ্টটি দিয়েছিলেন সমারফিল্ড অ্যান্ড ম্যাক্সওয়েল। তিনি সেই জন্য এই 3D স্ট্রাকচারকে ব্যাখ্যা করেছেন শেল, সাবশেল, অরবিটাল এবং ইলেকট্রনের মাধ্যমে। এবং কিভাবে ডিস্ট্রিবিউটেড সেটাকে আমরা এখানে দেখব। প্লাস এই ডিস্ট্রিবিউশনের দুটো রুল আমাদের পড়তে হয়, যে কিভাবে ইলেকট্রনগুলো এসে রয়েছে, পিতে রয়েছে, ডিতে রয়েছে, এফে রয়েছে, সে তার জন্য আব্বাও প্রিন্সিপাল পড়বো। অ্যান্ড আমরা ফাইনালি যেটা পড়বো সেটা হচ্ছে তোমার হুন্স রুল পড়বো। আব্বাও প্রিন্সিপাল পড়বো আর হুন্স রুল পড়বো। ঠিক আছে, দেখো, এইটা হয়ে যাওয়ার পরে এই জিনিসটা শিখে গেলে আমরা ডায়াম্যাগনেটিক এবং প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স পড়বো। অ্যান্ড ফাইনালি যেটা আমরা এখান থেকে পড়বো সেটা হচ্ছে অ্যাটমকে আমরা মাস নাম্বার বা অ্যাটমিক নাম্বার দিয়ে ব্যাখ্যা করি, এবং সেগুলোর মাধ্যমেই কিন্তু আমরা আইসোটোপ, আইসোটোন, আইসোবার বা আইসোডায়াফার কিভাবে তৈরি হয় সেটাকে দেখব। এখানে আমরা যেটা পড়বো ইলেকট্রন কনফিগারেশন আর ভ্যালেন্স সেল ইলেকট্রন কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করব, কিভাবে আমরা ব্যাখ্যা করব বা খুঁজে বার করব সেটা, অ্যাটমিক ওয়েট কি এবং মোল কনসেপ্ট ব্যাপারটাকে আমরা ডিটেলে পড়বো। এটা কিন্তু অনেক বড় কনসেপ্ট। তো আমরা এখানে যদি দেখি, আমরা মেইনলি 3টে কি 4টে ক্লাসের মধ্যে পুরো চ্যাপ্টারটাকে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে, তো চলো দেখে নেওয়া যাক। দেখো, অ্যাটমিক স্ট্রাকচার প্রথম যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে দ্য কনসেপ্ট অফ অ্যাটম। দেখো, আমরা সবাই জানি যে আমাদের আমাদের যে কোনো পদার্থ কি দিয়ে তৈরি, ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেল দ্বারা তৈরি। ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলের সমন্বয়ে সেই পদার্থটা তৈরি হয়েছে। বেসিক্যালি দিস ইজ কল্ড অ্যাটম।
ঠিক আছে, যেটা একজন ইন্ডিয়ান ফিলোসফার বলেছিলেন, তার নাম কি, কনাদ। কনাদ প্রথম এই অ্যাটমের কনসেপ্টটা দেন, যে এই কোনো একটা পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র যে কনসেপ্ট বা অ্যাটম নামটা কিন্তু প্রথম কনাদ ব্যবহার করেন। ঠিক আছে, কনাদ কি বলেছেন, কনাদ বলেছেন এভরি ম্যাটার কনসিস্ট অফ পার্টিকেল হুইচ ক্যান নট বি ব্রোকেন ফার্দার। বলছে প্রত্যেকটা পদার্থ একটা ক্ষুদ্র পার্টিকেল দ্বারা তৈরি, যাকে আর ক্ষুদ্র করা যায় না, যাকে আর ছোট করা যায় না, যাকে আর ভাঙা যায় না। দিস ইজ কল্ড দিস ইজ কল্ড দ্য অ্যাটম, অ্যাকর্ডিং টু তোমার কনাদ। যদিও যদিও উনি অ্যাটম বলেননি, উনি এর নাম দিয়েছেন পরমাণু। মানে বেসিক্যালি উনি বলেছেন যে যেটা ক্ষুদ্র পার্ট, ঠিক আছে, যেটা ক্ষুদ্র পার্ট তার নাম পরমাণু, মানে পরম অণু, ছোট অণু, তাই এর নাম পরমাণু। দেখো পরম, এই যে যদি দেখা যায় যে ওয়ার্ড পরমাণু মিন্স ভেরি স্মল, অ্যাটম কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড অ্যাটোমস, তাহলে অ্যাটোমস থেকে অ্যাটম এসছে, আর পরমাণু মানে ভেরি স্মল। তার মানে ভাবো উনি কিন্তু প্রথম কি নাম দিলেন তাহলে অ্যাটমের, পরমাণু। আচ্ছা, এই পরমাণুকেই পরে অ্যাটম বলেছেন কে, অ্যাটম বলেছেন ডাল্টন। কিন্তু বেসিক্যালি উনি কিন্তু অ্যাটম বলেননি, বাট কনসেপ্ট অফ অ্যাটম দিয়েছেন ভায়া পরমাণু। ঠিক আছে, তো যেটাকেই পরমাণু বলা হয়েছে অ্যাকর্ডিং টু কনাদ, সেটা অ্যাকচুয়ালি পরমাণু নয়, সেটাই অ্যাটম অ্যাকর্ডিং টু ডাল্টন। বুঝতে পেরেছো? তাই কনসেপ্ট অফ অ্যাটম দিয়েছেন কে, কনাদ বলা হয়, কনাদি ফাদার বলা হয়। যদিও অ্যাটম প্রথম ইউজ করেন কিন্তু ডাল্টন, উনি ইউজ করেছেন পরমাণু, ইনি ইউজ করেছেন কি, অ্যাটম। ক্লিয়ার একদম সবার কাছে? দেখো তাহলে এবার অ্যাটম, অ্যাটম তো একজন কেমিসিস্ট বা একজন কেমিস্ট্রির লোক, একজন সায়েন্টিস্ট। তো এই কনাদ যেটা বলেছেন ফিলোসফিং বা ফিলোসফারের দৃষ্টিকোণ থেকে বলার চেষ্টা করেছেন, তো সেটাকে সায়েন্টিফিক ব্যাখ্যা করেছেন কে, ডাল্টন। ডাল্টন কি বলেছেন, দেখো এই কথাটাই বলেছেন। দেখো এভরি ম্যাটার কনসিস্ট অফ পার্টিকেল হুইচ ক্যান নট বি ব্রোকেন ফার্দার। দেখো ম্যাটার ইজ কম্পোজড অফ মাইনিউট ডিসক্রিট পার্টিকেলস কল্ড অ্যাটম। দেখো এই যে যেটাকে উনি পরমাণু বলেছেন, সেটাকে উনি বলছেন অ্যাকচুয়ালি পরমাণু নয়, এটা অ্যাটম। দেখো অ্যাটম আর ইনডিভিজিবল অ্যান্ড ইনরেস্ট্রিক্টেবল। কি বলা হয়েছে দেখো, হুইচ ক্যান নট বি ব্রোকেন ফার্দার, যাকে আর ভাঙা যায় না বা যাকে ধ্বংস করা যায় না। অ্যাটমকে কখনো ধ্বংস করা যায় না। ঠিক আছে, বলছে দেখো অ্যাটম ইজ ইন সেম এলিমেন্ট আর আইডেন্টিক্যাল উইথ ইচ আদার ইন এভরি অ্যাসপেক্টস অ্যান্ড ডিফার ফ্রম অ্যাটমস অফ অল আদার এলিমেন্ট। বলছে তুমি যদি আজকে জলের অ্যাটম দেখো, তাহলে জলের প্রত্যেকটা অ্যাটমকে একই রকম দেখতে। দ্য অ্যাটম ইন দ্য সেম এলিমেন্ট, এলিমেন্ট মানে ওয়াটার, ওয়াটারের মধ্যে সমস্ত অ্যাটমকে একই রকম দেখতে। ঠিক, আর তুমি যদি এখন গ্লাস দেখো, গ্লাসের মধ্যে সমস্ত অ্যাটমকে একই রকম দেখতে, বাট ডেফিনেটলি ওয়াটারের অ্যাটম এবং গ্লাসের অ্যাটম ভ্যারি করবে। এটাই বলা হয়েছে যে ডিফার ফ্রম অ্যাটম অফ অল আদার এলিমেন্টস, অন্যান্য এলিমেন্টসগুলোর অ্যাটম সেম হবে না। ক্লিয়ার? নেক্সট বলছে অ্যাটম ক্যান কম্বাইন উইথ ইচ আদার ইন এ সিম্পল হোল নাম্বার টু ফর্ম স্মলেস্ট ইউনিট অফ কম্পাউন্ড। বলছে অ্যাটম কে যেহেতু ডিভাইড করা যায় না, তাই অ্যাটম একসাথে অনেকগুলো অ্যাটম হোল নাম্বারে যুক্ত হয়। হতে পারে দুটো অ্যাটম মিলে একটা পদার্থ তৈরি হলো, হতে পারে চারটে অ্যাটম মিলে একটা পদার্থ তৈরি হলো, বা হতে পারে 10টা অ্যাটম মিলে একটা পদার্থ তৈরি হলো, কিন্তু হোল নাম্বারে হবে। কখনো হবে না 9.5টা অ্যাটম মিলে একটা পদার্থ তৈরি হয়েছে, 11.5টা অ্যাটম মিলে পদার্থ তৈরি হয়েছে, না, দিস উইল বি দ্য হোল নাম্বার। যেমন তুমি যদি দেখো, যেমন O2, O2 মানে দুটো অক্সিজেন, দুটো অক্সিজেনের অ্যাটম এখানে যুক্ত হয়েছে অ্যাকর্ডিং টু ডাল্টন। H2O, দুটো হাইড্রোজেনের অ্যাটম প্লাস একটা অক্সিজেনের অ্যাটম যুক্ত হয়ে তৈরি হয়েছে H2O। CO2, একটা কার্বনের অ্যাটম আর দুটো অক্সিজেনের অ্যাটম। দেখো এরা পরস্পর কিন্তু হোল নাম্বারে যুক্ত হয়েছে। 1 কার্বন প্লাস 2 অক্সিজেন উইল বি CO2। দেখো এখানে কিন্তু কোনো হাফ নেই। আর এখান থেকেই চলে এসছে কেমিস্ট্রির
কেমিস্ট্রির ইকুয়েশনের সমতা বিধান পড়েছি না আমরা? আমরা সমতা বিধান করতাম না কেমিস্ট্রির ইকুয়েশনে? সমতা বিধান মানে ওই যেখানেই তোমার দুটো, এইদিকে দুটো হাইড্রোজেন রয়েছে তো ওদিকে 2 দিয়ে গুণ করতাম। কেন? কারণ প্রত্যেকটা জিনিস কিভাবে যুক্ত হয়? প্রত্যেকটা জিনিস কিন্তু হোল নাম্বারে যুক্ত হয়, প্রত্যেকটা অ্যাটম কিন্তু হোল নাম্বারে যুক্ত হয়। atom is the smallest unit which take part in chemical reaction। দেখো এই যে যেটা বললাম, অ্যাটম কিন্তু সব থেকে ক্ষুদ্র পার্ট। দেখো এই যে কার্বন অক্সিজেন এরা কিন্তু তোমার আলটিমেটলি রিয়াকশনে যুক্ত হচ্ছে। দেখো এই কার্বন দুটো অক্সিজেন লাগবে, তাই 2O, বা এটাকে কি বলা হয় C+O2 = CO2। তাহলে অ্যাটম কেমিক্যাল রিয়াকশনে অংশগ্রহণ করে। ক্লিয়ার পুরো জিনিসটা? আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি সাব অ্যাটমিক পার্টিকেল। আচ্ছা সাব অ্যাটমিক পার্টিকেলটা লিটারালি কিন্তু পরে পড়া উচিত। সাব অ্যাটমিক পার্টিকেলটা আলটিমেটলি অ্যাটম আবিষ্কার হয়ে গেছে, তারপরে কিভাবে আলটিমেটলি অ্যাটমের মডার্ন ব্যাখ্যা এসছে তখন পড়া উচিত, বাট আমরা অ্যাটমের সাথে সাথেই এখানে পড়িয়ে দিচ্ছি সাব অ্যাটমিক পার্টিকেল। দেখো সাব অ্যাটমিক পার্টিকেল দু রকমের হয়ে থাকে, একটা ফান্ডামেন্টাল পার্টিকেল, একটা নন ফান্ডামেন্টাল পার্টিকেল। যদি ফান্ডামেন্টাল পার্টিকেল দেখা যায় তাহলে ফান্ডামেন্টাল পার্টিকেল বলতে তিনটে হয়, প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। তো এই অ্যাটমের মধ্যে মেইনলি যেটা থাকে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল পার্টিকেল। মানে যে কোনো অ্যাটমকে তুমি যদি দেখো তাহলে সেই অ্যাটমের মধ্যে কি রয়েছে? এই ফান্ডামেন্টাল পার্টিকেল থাকবেই থাকবে। হতে পারে নন ফান্ডামেন্টাল পার্টিকেল থাকতেও পারে, নাও থাকতে পারে, মানে পজিট্রন বা মেসন বা বোসন এগুলো নাও থাকতে পারে, কিন্তু এই তিনটে থাকবেই থাকবে। তো এই অ্যাটমকে যদি দেখা যায় তাহলে অ্যাটমের একটা নিউক্লিয়ার পার্ট থাকে আর এক্সট্রা নিউক্লিয়ার পার্ট থাকে। তো এই নিউক্লিয়ার পার্টে কি থাকে? নিউক্লিয়ার পার্টে থাকে প্রোটন এবং নিউট্রন, পজিটিভলি চার্জ এবং নিস্তড়িত পার্টিকেল থাকে নিউক্লিয়াসের মধ্যে, আর এক্সট্রা নিউক্লিয়ার পার্টে থাকে ইলেকট্রন। ঠিক আছে, তাই বলা হচ্ছে এক্সট্রা নিউক্লিয়ার পার্ট অ্যান্ড নিউক্লিয়ার পার্ট। এছাড়া নন ফান্ডামেন্টাল পার্টিকেলের মধ্যে রয়েছে পজিট্রন, নিউট্রিনো, মেসন, বোসন, গড পার্টিকেল, কোয়ার্ক মেটেরিয়াল, এইগুলো কিন্তু থাকে। ক্লিয়ার? তো আমাদের মেইনলি ফান্ডামেন্টাল পার্টিকেলটা ডিটেলে আমাদের পড়তে হয়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, তাকে কিভাবে সিম্বলাইজ করা হয়েছে সেইটা এখানে বলা হয়েছে, যে ইলেকট্রনকে এইভাবে সিম্বলাইজ করা হয়েছে। এর মাস কত? 9.11 10⁻28, আর 1.672 × 10⁻24 প্রোটন, এবং নিউট্রনের ক্ষেত্রে 1.675 × 10⁻24। ক্লিয়ার? তাহলে মাস রয়েছে, চার্জ দেখো চার্জ কত, একটা কুলম্বিক ইউনিট রয়েছে, একটা ইএসইউ ইউনিট রয়েছে 1.602 × 10⁻19, আর 4.8 × 10⁻10 ইএসইউ। দেখো আমরা জানি ইলেকট্রনের যার চার্জ প্রোটনের তাই চার্জ। একটা ইলেকট্রন একটা প্রোটনকে কি করে দিতে পারে? একটা ইলেকট্রন একটা প্রোটনকে তোমার নালিফাই করে দিতে পারে, তাই না? চার্জ কি এর ক্ষেত্রে -1, এর ক্ষেত্রে +1। অ্যাকচুয়ালি এই সমস্ত কিছু অতটা লাগে না, মেইনলি লাগে কি, কে ডিসকভার করেছেন? ইলেকট্রনকে ডিসকভার করেছেন জে থমসন। আর তোমার কিসের মাধ্যমে? ক্যাথোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর প্রোটনকে আবিষ্কার করেন কে? গোল্ডস্টেইন বাই অ্যানোড রে এক্সপেরিমেন্টের মাধ্যমে। আর নিউট্রনকে আবিষ্কার করেন কে? স্যাডউইক। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার মোটামুটি পার্টিকেলস, সেটা হতে পারে ফান্ডামেন্টাল বা নন ফান্ডামেন্টাল পার্টিকেলস। আচ্ছা কয়েকটা পয়েন্ট একটু লিখে রাখো তো, ইম্পর্টেন্ট ইনফরমেশন বলে লেখো। 1 নম্বর পয়েন্ট, যে আমরা এটা জানি প্রোটন প্লাস নিউট্রন ইজ ইকুয়ালস টু নিউক্লিয়াস। প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু নিউক্লিয়াস। লেখো অ্যাটমের ক্ষেত্রে নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। নেক্সট লেখো the force act between electron and the proton
and the proton. The force between the electron and proton is called electrostatic force. Electrostatic force বা একে বলা হয় কুলম্বিক ফোর্স। তার মানে এই যে প্রোটন এবং ইলেকট্রন এরা পরস্পর যে অ্যাট্রাকশনে যুক্ত থাকে তাকে আমরা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স বা কুলম্বিক ফোর্স বলে থাকি। ক্লিয়ার? এই তিনটে পয়েন্ট একটু মাথায় রেখো। নেক্সট দেখো বলছে নন ফান্ডামেন্টাল পার্টিকেলস, মেইনলি এর মধ্যে তিনটে পড়বো, পজিট্রন, নিউট্রন এবং নিউট্রিনো অ্যান্ড কি বোসন। আচ্ছা, পজিট্রনকে আমরা বলতে পারি, দেখো এটাই পজিটিভ চার্জ ইলেকট্রনকে যদি তুমি একসাথে করে দাও তাহলে পজিট্রন, এই দেখো পজিটিভ চার্জ অফ ট্রন মানে ইলেকট্রন, তাহলে এই পজিট্রন এইভাবে হয়েছে, তাহলে পজিটিভ ইলেকট্রন, অ্যাকচুয়ালি পজিটিভ ইলেকট্রনকে বলা হয় পজিট্রন। তাই দেখো ইলেকট্রনের যা সিম্বল E0⁻1, সেখানে E0 মানে টু দ্য বেস +1, দেখো পুরো উল্টো না, এ নেগেটিভ এ পজিটিভ। দেখো চার্জ অফ পজিট্রন ইজ ইকুয়ালস টু চার্জ অফ প্রোটন। দেখো কারণ পজিট্রন যা তাই তোমার প্রোটনের চার্জের সমান, তাই দেখো এর যা চার্জ, কারণ এটা পজিটিভ, দেখো এটারও সেম চার্জ কুলম্ব। মাস অফ পজিট্রন ইকুয়ালস টু মাস অফ ইলেকট্রন। দেখো তাহলে পজিট্রন কিন্তু ইলেকট্রনের মাসের সঙ্গে প্যারালাল এবং প্রোটনের চার্জের সঙ্গে প্যারালাল, বা তুমি বলতে পারো যে ইলেকট্রনের মাসের সঙ্গেও সমান, ইলেকট্রনের চার্জের সঙ্গেও সমান, কিন্তু শুধু একটা পজিটিভ আর একটা নেগেটিভ, ব্যাস এইটুকুই ডিফারেন্স। তাই এখানে বলা হয়েছে মাস। নেক্সট দেখো নিউট্রিনো। আচ্ছা নিউট্রিনো কি? নিউট্রিনোকে আমরা বলে থাকি ঘোস্ট পার্টিকেল। পরীক্ষায় কোশ্চেন দেয় যে ঘোস্ট পার্টিকেল কাকে বলা হয়? নিউট্রিনোকে। দেখো নিউট্রিনো মিন্স নেগলিজিবল টু জিরো। ধরে নেওয়া হয় এই নিউট্রন একটা পার্টিকেল যেটা চার্জলেস। নিউট্রিনো কথাটা কোথা থেকে এসছে? সেম নিউট্রন থেকে। তাহলে নিউট্রনও চার্জলেস, তাহলে তার মতো পার্টিকেলকে আমরা নিউট্রিনো বলতে পারি, ঘোস্ট পার্টিকেল। যেমন কেন ঘোস্ট পার্টিকেল বলা হয়েছে বলো তো? কারণ তুমি দেখবে ঘোস্টের কোনো ছায়া পড়ে না। প্রচুর আমরা গল্প পড়েছি যে একজন মানুষ আর একজন মানুষের সঙ্গে কথা বলছে, হঠাৎ করে একটা লাইট, রাতের বেলায় একটা লাইট একজনের ছায়া তৈরি করেছে আর একজনের ছায়া তৈরি করেনি, তখন সে বুঝতে পারে ও এ সাধারণ মানুষ নয়। তার মানে দেখো ঘোস্ট পার্টিকেল কেন? তার কোনো ছায়া পড়ে না। আর আমার যদি কোনো মাসই না থাকে তাহলে আমার ছায়া কি করে পড়বে? তাই দেখো এটাই বলছে আমার চার্জলেস পার্টিকেল। চার্জলেস হলেও তার মধ্যে প্রচুর এনার্জি থাকে। দেখো ভূতের মধ্যে প্রচুর এনার্জি থাকে, ঠিক আছে, মোমেন্টাম থাকে। তো এটা পরীক্ষায় কোশ্চেন দেয় যে চার্জ নেই অথচ কি আছে? মোমেন্টাম আছে। এবং এটা ডব্লিউবিসিএস মেন্সে একবার কোশ্চেন দিয়েছিল যে স্পিনস আর দেয়ার, মানে রোটেশন পাওয়া যায়, এরা একটা ওরিয়েন্টেশনে কি করে? রোটেট করে। তা রোটেশন কোন নন ফান্ডামেন্টাল পার্টিকেলের রোটেশন দেখা যায়? সেটা হচ্ছে নিউট্রিনো। নেক্সট হচ্ছে বোসন। আচ্ছা বোসন ব্যাপারটা কি? দেখো বোসন অ্যাকচুয়ালি এসছে এস এন বোস, ইন্ডিয়ান সায়েন্টিস্ট, এবং রবার্ট হিগস, এই দুজন এটাকে আবিষ্কার করেন। বাট প্রথম আবিষ্কার করেন এস এন বোস, তারপরে আবিষ্কার করেন রবার্ট, দেখো ল্যাটার ডিসকভার্ড বাই রবার্ট হিগস। বোস আবিষ্কার করেন বলে এর নাম বোসন। এবং যেহেতু দুজন মিলে একটা ভালো থিওরিতে পৌঁছেছিলেন তাই এর নাম হিগস বোসন পার্টিকেল। কেন? হিগসও আবিষ্কার করেন বোস, তাই হিগস বোসন পার্টিকেল। দেখো দিস ইজ আ এলিমেন্টারি পার্টিকেল দ্যাট ইজ ফ্রম হুইচ হেভি সাবঅ্যাটমিক পার্টিকেলস লাইক প্রোটন, নিউট্রন ইটিসি আর ফর্মড। এখানে বলা হচ্ছে নাকি যে এটা একটা অ্যাটমের প্রি অবস্থা, এটা এখান থেকে নাকি প্রোটন তৈরি হয়, এখান থেকে নাকি নিউট্রন তৈরি হয়। বলা হয় যে বোসন এমনই একটা পার্টিকেল যেখান থেকে নাকি এই প্রোটন তৈরি হয়েছে, নিউট্রন তৈরি হয়েছে। মানে কোনো অ্যাটম সৃষ্টির আগে
সেটা বোসন পার্টিকেল হিসাবে ছিল, পরবর্তীকালে বোসন পার্টিকেল থেকে প্রোটন তৈরি হয়েছে, নিউট্রন তৈরি হয়েছে। ক্লিয়ার এইটুকু সবার কাছে? তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝলাম যে পার্টিকেল বা সাব অ্যাটমিক পার্টিকেল ব্যাপারটা কি। আচ্ছা, এখন আমরা এই এক্সপেরিমেন্টে না গিয়ে আমরা নোটসের একটা পোর্শন কমপ্লিট করি, তাহলে কি হবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে এই পোর্শনগুলো নিয়ে। সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ অ্যাটম। তাহলে একটা অ্যাটমকে কে কে রিপ্রেজেন্ট করছে সেটা আগে পড়ে নি, যেহেতু আমরা এই সাব অ্যাটমিক পার্টিকেল নিয়ে পড়াশোনা করেছি, তাহলে এই জিনিসটা আগে পড়লে মনে হয় বেস্ট হবে। দেখো, মেইনলি তোমাকে জানতে হবে যে মাস নাম্বার, যাকে বাংলায় বলে ভর সংখ্যা, ঠিক আছে? মাস নাম্বার কি? দ্য টোটাল নাম্বার অফ প্রোটন আর নিউট্রন, এই দুটোকে মিলিয়ে আমরা কি বলি? আমরা বলি মাস নাম্বার, ঠিক আছে? আচ্ছা, এই প্রোটন এবং নিউট্রনকে এক হচ্ছে কি বলা হয়? নিউক্লিয়ন্স। কি বলা হয়? নিউক্লিয়ন্স। NuCleons ইজ ইকুয়ালস টু প্রোটন প্লাস নিউট্রনস, বা তুমি বলতে পারো প্রোটনসও একটা নিউক্লিয়ন আর নিউট্রনসও একটা নিউক্লিয়ন। তাই নিউক্লিয়ন কেন? নিউক্লিয়াসে থাকে, দ্যাটস ওয়াই নিউক্লিয়াসের পার্ট, নিউক্লিয়াসের অণু, তাই নাম নিউক্লিয়ন্স। প্রোটন এবং নিউট্রন কে আমরা কি বলি? নিউক্লিয়ন্স, ঠিক আছে? তাহলে মাস নাম্বার কি? তাহলে আমরা যদি একটা অ্যাটমকে দেখি, তাহলে অ্যাটমের কি রয়েছে? একটা নিউক্লিয়ার পার্ট রয়েছে যেটা সেন্টারে। এই নিউক্লিয়াস মানে যেখানে বলতে পারে যেটা পজিটিভলি চার্জ। এখানে দুটো জিনিস থাকে, একটা যে প্রোটন থাকে, একটা নিউট্রন থাকে। এই দুটোকে যোগ করে যে ভ্যালুটা পাবো, সাপোজ 10টা প্রোটন আর 11টা নিউট্রন, তাহলে এখানে আমি 21 যেটা পেলাম, 10 প্লাস 11 ইজ 21, দিস ইজ দ্য মাস নাম্বার অফ দ্যাট পার্টিকুলার অ্যাটম। তাহলে এটাকে আমরা কি বলছি? মাস নাম্বার। মাস নাম্বার ইজ নাথিং বাট দ্য কম্বিনেশন অফ প্রোটন অ্যান্ড নিউট্রন। ক্লিয়ার? তাহলে আমি বলতে পারি মাস নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। আমি আরো উদাহরণ দেব, যেমন তুমি যদি অক্সিজেন দেখো, অক্সিজেনের 8টা প্রোটন 8টা নিউট্রন রয়েছে, তাই অক্সিজেনের মাস নাম্বার কত? 16, ঠিক আছে? আচ্ছা, এরপরে চলে যাচ্ছে আমরা অ্যাটমিক নাম্বার। আচ্ছা, অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে তুমি বলতে পারো যে ইট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য নাম্বার অফ প্রোটনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ দ্য অ্যাটম। তাহলে খুব ভালো করে ভাবো, অ্যাটমিক নাম্বার হচ্ছে এই নিউক্লিয়াসের মধ্যে অনলি নাম্বার অফ প্রোটন। তাহলে নাম্বার অফ প্রোটন তুমি যদি কোনোভাবে পেয়ে যাও, তাহলে তোমার ইজি হয়ে যাবে। তাহলে নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন রয়েছে সেই নাম্বারকে আমরা কি বলতে পারি? প্রোটন নাম্বার বা অ্যাটমিক নাম্বার, ঠিক আছে? দেখো, তাহলে আমরা এটাও তো জানি যে অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন। কেন? অ্যাটমিক নাম্বার ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ প্রোটন, আর নাম্বার অফ প্রোটন ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন, তাই না? তাহলে আমরা বলতে পারি অ্যাটমিক নাম্বার মানে নাম্বার অফ প্রোটন যা, তাই নাম্বার অফ ইলেকট্রন, তাহলে যা অ্যাটমিক নাম্বার তাই ইলেকট্রন নাম্বার, তাই না? তাহলে অক্সিজেনের 8টা প্রোটন রয়েছে, 8টা ইলেকট্রন রয়েছে, অ্যাটমিক নাম্বার কত? 8। চলো আমি আরো একটু ডিটেলে তোমাদের একটু বোঝানোর চেষ্টা করছি পুরো জিনিসটাতে। দেখো, তুমি যদি কোনোভাবে জেনে যাও যে কোনো একটা পদার্থের বা কোনো একটা সাবস্টেন্সের মাস নাম্বার, সাপোজ মাস নাম্বার বলেছে 31, বলেছে প্রোটন নাম্বার হচ্ছে 15, প্রোটন নাম্বার না বলে বলছে অ্যাটমিক নাম্বার হচ্ছে 15, ঠিক আছে? তাহলে তুমি আমাকে বলো এর প্রোটন নাম্বার, ইলেকট্রন নাম্বার আর নিউট্রন নাম্বার কত তুমি বার করতে পারবে? তার মানে আমি একটা ছবি আঁকছি ইনিশিয়ালি তোমাকে বোঝানোর জন্য। কি এটা? এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এর বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার এক্সট্রা নিউক্লিয়ার পার্ট। তাহলে বলো এই নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন আর যতগুলো নিউট্রন রয়েছে, বেসিক্যালি একটা অ্যাটম কি দ্বারা তৈরি? প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন দ্বারা। প্রোটন আর নিউট্রন কোথায় থাকে? নিউক্লিয়াসের মধ্যে। এটা মিলিয়েই তো মাস নাম্বার। তাহলে এখানে রয়েছে 31টা নিউক্লিয়ন, 31টা প্রোটন প্লাস নিউট্রন। আচ্ছা, এর মধ্যে অ্যাটমিক নাম্বার মানে কি জানো? অ্যাটমিক নাম্বার ইজ নাথিং বাট দ্য নাম্বার অফ প্রোটন। তাহলে যেটাই অ্যাটমিক নাম্বার সেটাই প্রোটন নাম্বার, তাহলে প্রোটন নাম্বার 15।
আচ্ছা যদি 31টার মধ্যে তুমি পেয়ে যাও প্রোটন 15, তাহলে বলো নিউট্রন কত হবে? 16। 31 মাইনাস 15, তাহলে নিউট্রন পেয়ে গেলে 16। আবার তুমি এটাও জানো নাম্বার অফ প্রোটন ইকুয়ালস নাম্বার অফ ইলেকট্রন ইন এনি সাবস্টেন্স, তা নাম্বার অফ ইলেকট্রন কত? 15। ক্লিয়ার? ফটাফট আমরা যদি আরেকটা করি, ধরো কারো বলা হলো যে মাস নাম্বার কত? 56 বলেছে তোমার নিউট্রন নাম্বার কত? নিউট্রন নাম্বার হচ্ছে 26। তাহলে বলো প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন নাম্বার কত হবে? আচ্ছা আমরা কি জানি, নাম্বার অফ বা অ্যাটমিক নাম্বার ইজ ইকুয়ালস টু প্রোটন নাম্বার 26। আচ্ছা 56 থেকে 26 যদি তুমি বাদ দাও তাহলে পাবে নিউট্রন নাম্বার 30, আর ইলেকট্রন নাম্বার যেটাই প্রোটন নাম্বার সেটাই ইলেকট্রন নাম্বার 26। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু এই জিনিসটা বুঝে গেলাম যে মাস নাম্বার কাকে বলে এবং অ্যাটমিক নাম্বার কাকে বলে, তাই তো? আচ্ছা চলো আমরা এর বেসিসে কয়েকটা জিনিস বোঝার চেষ্টা করি, কিছু ইনফরমেশন একটু বোঝার চেষ্টা করি এর কনটেক্সটে। আচ্ছা তার মানে আমরা যদি এখন এটা বলি যে উই নো নাম্বার অফ প্রোটন ইকুয়ালস টু নাম্বার অফ ইলেকট্রন, কি বললাম? নাম্বার অফ পজিটিভলি চার্জড ইজ ইকুয়ালস টু নাম্বার অফ নেগেটিভলি চার্জড। এইটুকু সবার কাছে ক্লিয়ার, আমরা সবাই জানি। আচ্ছা যদি কোনো কারণে কোনো অ্যাটমে এই জিনিসটা হয় তাহলে কি হবে? ইফ যদি এটা হয়, নাম্বার অফ ইলেকট্রন ইজ গ্রেটার দেন নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ ইলেকট্রন ইকুয়ালস টু নাম্বার অফ প্রোটন, তাহলে কি হবে? হোয়াট হ্যাপেন ইফ নাম্বার অফ ইলেকট্রন লেস দেন নাম্বার অফ প্রোটন, হোয়াট হ্যাপেন? দেখো তাহলে আমরা কি জানি, যে কোনো একটা অ্যাটম কি নিউট্রাল। কেন নিউট্রাল? কারণ এতে যতটা পজিটিভলি চার্জ রয়েছে ততটাই নেগেটিভলি চার্জ রয়েছে। সো নাম্বার অফ প্রোটন অলওয়েজ উইল বি দ্য ইকুয়াল টু দ্য নাম্বার অফ ইলেকট্রন। দ্যাটস ওয়াই অ্যাটম ইজ নিউট্রাল, বা যাকে বাংলায় বলে নিস্তড়িত। অ্যাটমকে তাহলে আমরা কি বলি? নিস্তড়িত। ক্লিয়ার? আচ্ছা নাম্বার অফ ইলেকট্রন যদি কোনো কারণে নাম্বার অফ প্রোটন থেকে বেড়ে যায়, নাম্বার অফ ইলেকট্রন যদি কোনো কারণে নাম্বার অফ প্রোটন থেকে বেড়ে যায় তাহলে কি হবে? বা নাম্বার অফ ইলেকট্রন যদি নাম্বার অফ প্রোটন থেকে বেড়ে যায় তাহলে কি হবে? তাহলে এ আর নিস্তড়িত থাকবে না, এ নিউট্রাল থাকবে না, আইদার এ বায়াসড পজিটিভলি চার্জ বা নেগেটিভলি চার্জের দিকে ঝুঁকবে। বলো ইলেকট্রন কি গো? নেগেটিভলি চার্জড। ধরো 10টা ইলেকট্রন রয়েছে, 10টা নেগেটিভলি চার্জ রয়েছে আর 9টা পজিটিভলি চার্জ রয়েছে। হোয়াট উইল হ্যাপেন? 9টা পজিটিভলি চার্জড 9টা নেগেটিভ চার্জকে তোমার নালিফাই করবে, তাহলে এখনো পরমাণুতে একটা নেগেটিভলি চার্জড স্টে করবে। তাহলে এই পরমাণুটা কি? এই পরমাণুটা নেগেটিভলি চার্জ পরমাণু হবে বা নেগেটিভলি চার্জ অ্যাটম হবে। নাম্বার অফ ইলেকট্রন সাপোজ 10টা রয়েছে, নাম্বার অফ প্রোটন সাপোজ 11টা রয়েছে। হোয়াট উইল হ্যাপেন? 10টা নেগেটিভলি চার্জ 10টা পজিটিভলি চার্জকে নালিফাই করবে, তাহলে এখনো এর মধ্যে একটা পজিটিভলি চার্জ পড়ে থাকবে, তাই না? তাহলে এটা পজিটিভলি চার্জ অ্যাটম হবে। আচ্ছা এই নেগেটিভলি চার্জ অ্যাটমকে আমরা কি বলি? একে আমরা বলি অ্যানায়ন। কি বলা হয় একে? একে বলা হয় অ্যানায়ন, ANION, অ্যানায়ন। আর একে কি বলা হয়? ক্যাটায়ন, CATION। ঠিক আছে, ক্যাটায়ন। তাহলে ধরো সোডিয়াম Na কি করি? Na সোডিয়াম +1, যেমন ক্লোরিন -1। তাহলে এই ক্লোরিনকে আমরা কি বলি? ক্লোরিন একটা অ্যানায়ন তৈরি করেছে আর সোডিয়াম একটা ক্যাটায়ন তৈরি করেছে। কেন?
দেখো একটা পজিটিভ চার্জ থাকে, তাই আমি একটা একটা করে বলেছিলাম যে একটা নেগেটিভ রয়েছে তাই ক্লোরিন -1, একটা পজিটিভ চার্জ রয়েছে তাই সোডিয়াম +1। যদি দুটো থাকে যেমন অক্সিজেন -2, যেমন ক্যালসিয়াম +2। কেন? দুটো পজিটিভ চার্জ আয়ন বা দুটো পজিটিভ চার্জ প্রোটন এক্সট্রা রয়েছে, দুটো নেগেটিভ চার্জ ইলেকট্রন এক্সট্রা রয়েছে, দ্যাটস ওয়াই এগুলোকে আমরা ক্যাটায়ন এবং অ্যানায়ন বলে থাকি। এবার তোমায় যদি বলা হয় যে যে সোডিয়াম +1 বা অ্যালুমিনিয়াম +3 বা ক্যালসিয়াম +2 বা অক্সিজেন -2, ক্লোরিন -1, ঠিক আছে, তো এই যে ব্যাপারগুলো, এইগুলোর কোনটা অ্যানায়ন কোনটা ক্যাটায়ন তুমি বলতে পারবে? যে যেটা নেগেটিভ সেটা অ্যানায়ন, যেটা পজিটিভ সেটা ক্যাটায়ন। দেখো এগুলো ছোটবেলায় প্রচুর ভুল হতো যে আচ্ছা এটাকে ক্যাটায়ন বলে নাকি এটাকে ক্যাটায়ন বলে, আমার খুব ভুল হতো ছোটবেলায়। আশা করি তোমাদেরও ভুল হয় বা হবে ইন ফিউচারে, ভুলে যাবে যে কোনটা অ্যানায়ন আর কোনটা ক্যাটায়ন। তো মাথায় আমি এটাকে কিভাবে মনে রাখি? ক্যাটায়ন কথাটা এসছে কাটাকুটি থেকে, কাটাকুটি থেকে। আচ্ছা কাটাকুটি আমরা কোন একটা জিনিসকে কিভাবে কেটে দিই? এরম ভাবে কেটে দিই না? তোর কেটে দিলাম কাটাকুটি। আচ্ছা যদি কাটাকুটি আমরা এরম ভাবে করি তাহলে কাটাকুটির সিম্বলটা কি অ্যাকচুয়ালি? এই, এটা ঘুরিয়ে দাও, কি এই, তাহলে পজিটিভ। কাটাকুটি মানে অ্যাকচুয়ালি পজিটিভ, একটা ক্রস, তাহলে যার উপরে পজিটিভ থাকবে সেই হয়ে যাবে ক্যাটায়ন, ভুলবে না কখনো আর। যার উপরে পজিটিভ থাকবে সেই থাকবে কি? সেই ক্যাটায়ন, আর যার উপরে নেগেটিভ থাকবে বাকিটা অ্যানায়ন। ঠিক আছে, তাহলে ক্যাটায়ন কোথা থেকে এসছে? কাটাকুটি থেকে। কাটাকুটি মানে প্লাস প্লাস, আর সেটাকে আমরা বলতে পারি ক্যাটায়ন, তাহলে ভুল হওয়ার কোনো চান্সই নেই। ক্লিয়ার? তাহলে নাম্বার অফ ইলেকট্রন বেশি হলে প্রোটন থেকে তাকে বলি আমরা অ্যানায়ন, নাম্বার অফ ইলেকট্রন যদি প্রোটন থেকে কম হয় তাকে আমরা বলি ক্যাটায়ন। ঠিক আছে, দেখো জেনারেলি মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার মধ্যে কোনটা বেশি? অলওয়েজ মাস নাম্বারটা বেশি হয় না, কারণ মাস নাম্বার is equal to number of proton plus number of neutron, but atomic number is only the number of proton। তাই আমরা বলতে পারি always mass number is always greater than the atomic number বলতে পারি। কেন? atomic number is only the number of proton, mass number is equal to number of proton plus number of electron, except মানে একটা অ্যাটমের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লিকেবল নয়। একটা দিস ইজ প্রোটিয়াম, PROTIUM, দিস ইজ প্রোটিয়াম। আচ্ছা প্রোটিয়াম মানে যাকে বলা হয় হাইড্রোজেন 11, যাকে বলা হয় প্রোটিয়াম। কি বলা হয়? হাইড্রোজেন 11, প্রোটিয়াম। আচ্ছা হাইড্রোজেন 11 মানে এই হাইড্রোজেনের, আচ্ছা আমি এই পরে এই সিম্বলগুলো বোঝাবো তোমাকে। তার মানে এখানে একটা ওর 1 মানে হচ্ছে মাস নাম্বার, আর এই 1 মানে হচ্ছে তোমার প্রোটন নাম্বার। তাহলে দেখো এর প্রোটন নাম্বার আর মাস নাম্বার সেম। আচ্ছা এটা বোঝার আগে তোমাকে আমি যদি বুঝিয়ে দেই যে আমরা একটা অ্যাটমকে কি করে লিখি। ধরো যে কোনো একটা অ্যাটম আমি তোমায় যদি বলি, সাপোজ যে Cl3517, এর তাৎপর্য কি বলতো? এর তাৎপর্য মানে হচ্ছে এটা হচ্ছে মাস নাম্বার, আর এটা কি? এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। তাহলে যে কোনো অ্যাটমকে আমরা এইভাবে লেখার তাৎপর্য হচ্ছে দিস ইজ দ্য মাস নাম্বার, দিস ইজ দ্য অ্যাটমিক নাম্বার। তাহলে তোমার যদি বলা হয়, সাপোজ তুমি এটাই বলো, এটার ক্ষেত্রে তুমি বার করে ফেলো তো এর প্রোটন নাম্বার কত, এর ইলেকট্রন নাম্বার কত, এর নিউট্রন নাম্বার কত। তাহলে আমরা বলতে পারি প্রোটন নাম্বার ইজ নাথিং বাট দ্য অ্যাটমিক নাম্বার। তার মানে অ্যাটমিক নাম্বার ইকুয়ালস টু প্রোটন নাম্বার হলে প্রোটন ইকুয়ালস টু 17, আর যাই প্রোটন হয় তাই ইলেকট্রন হয়, আর 35 - 17 ইজ ইকুয়ালস টু 18। 18টা হচ্ছে নিউট্রন নাম্বার। তাহলে দেখো যে প্রোটিয়াম যার H11 যদি বলা হয়, তাহলে আমি বলতে পারি একটা মাস নাম্বার
আর একটাই প্রোটন নাম্বার, তার মানে প্রোটন নাম্বার ইকুয়ালস টু মাস নাম্বার। প্রোটন নাম্বার ইকুয়ালস টু মাস নাম্বার, তার মানে প্রোটিয়ামের কোনো নিউট্রন থাকে না। তার মানে এটাকে আমি তাহলে রিমডিফাই করতে পারি যে মাস নাম্বার ইজ অলওয়েজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। কেন? এই প্রোটিয়াম সিস্টেমটা থাকার জন্য, প্রোটিয়াম অ্যাটমটা থাকার জন্য অলওয়েজ মাস নাম্বার কিন্তু অ্যাটমিক নাম্বার থেকে গ্রেটার দ্যান হতে পারলো না। তাই মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বারের মধ্যে সম্পর্ক কি, এটা মাথায় রাখবে, ইউপিএসসির কোশ্চেন। মাস নাম্বার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। ভর সংখ্যা গ্রেটার দ্যান ইকুয়ালস টু প্রোটন নাম্বার। কেন? প্রোটিয়ামের জন্য। আচ্ছা, এরকম হাইড্রোজেনের তিনটে রয়েছে, ঠিক আছে? হাইড্রোজেনের তিনটে রয়েছে। আচ্ছা, এই হাইড্রোজেনের তিনটে ফর্ম তোমাকে একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে লিখে ফেলো বা দেখে নাও। হাইড্রোজেনের তিনটে ফর্ম কি? একটাকে আমরা বললাম প্রোটিয়াম, একটাকে বলা হয় ডয়ট্রিয়াম, DEUTERIUM, ডয়ট্রিয়াম বা ডিউটিয়াম। আর হচ্ছে তোমার ট্রাইটিয়াম, ঠিক আছে? তাহলে প্রোটিয়াম, ডয়ট্রিয়াম অ্যান্ড ট্রাইট্রিয়াম। এটাকে বলা হয় H11, এটাকে বলা হয় H21, এটাকে বলা হয় H31, ঠিক আছে? H31। তাহলে আমরা যদি বলি এখানে প্রোটন, ইলেকট্রন অ্যান্ড নিউট্রন কতগুলো রয়েছে? প্রোটন একটা, ইলেকট্রন একটা, নিউট্রন নেই। এখানে প্রোটন একটা, এখানে প্রোটন একটা, এখানে ইলেকট্রন একটা, নিউট্রন একটা, নিউট্রন দুটো, তাই না? মাস নাম্বার তিনটে, 3 - 1 = 2। এটা কি জানো? এটা, এই ট্রাইট্রিয়ামটা তুমি যদি পরে দেখো যে অনেকটা তেজস্ক্রিয়তা দেখায়। যদি তেজস্ক্রিয়তা দেখানোর জন্য এর যেটা দরকার হয় সেটা হচ্ছে 1.54, না এটা এখনো দেখাবে না। আর একটু মানে তেজস্ক্রিয় পদার্থ হওয়ার জন্য তার প্রোটন নিউট্রন রেশিও 1.54 হতে হয়। না, এটা হচ্ছে না, এটা না হচ্ছে ডেফিনেটলি হচ্ছে। তো সরি, নিউট্রন বাই প্রোটন তো তোমার 2/1 মানে 2 হয়ে যাচ্ছে। তো এটা একটা, এই যে ট্রাইটিয়াম যেটা, এটা তেজস্ক্রিয় মৌল। পরে আমরা পড়বো, এখনই দরকার নেই, জাস্ট মাথায় এলো তাই বলে দিলাম, ঠিক আছে? তো এটা আমরা দেখে নিলাম। তাহলে আমরা বলতে পারি মাস নাম্বার ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু অ্যাটমিক নাম্বার। ক্লিয়ার? চলো এবার চলে যাচ্ছি আমরা ডিফারেন্ট অ্যাটমিক স্পিসিস, মানে অ্যাটমের কম্বিনেশন যদি তুমি দেখো তাহলে দেখা যাচ্ছে আইসোটোপ, আইসোটোন, আইসোবার আর আইসোডায়াফার। এই চারটে জিনিস তোমরা MCQ থিওরিতেও পড়েছো, ঠিক আছে? শর্ট করে ডিটেলে দেখো। আইসোটোপ, আমরা যদি বাংলায় লিখি তাহলে কি হবে? আইসোটোপ। এটা যদি আইসোটোন লিখি তাহলে আইসোটোন। যদি আমরা আইসোবার লিখি, আইসোবার। যদি আমরা আইসোডায়াফার লিখি তাহলে বাংলা লেখার দরকার নেই, ভালো করে বোঝো। আমরা এখন জেনে গেছি অ্যাটমের মধ্যে ইলেকট্রন রয়েছে, প্রোটন রয়েছে আর নিউট্রন রয়েছে। আচ্ছা, আইসোটোপের পর রয়েছে, তার মানে যদি দুটো অ্যাটমের প্রোটন নাম্বার ইকুয়াল হয়, তাহলে তাকে আমরা আইসোটোপ বলবো। দুটো অ্যাটমের যদি নিউট্রন নাম্বার ইকুয়াল হয় তাকে আমরা আইসোটোন বলবো। আর দুটো অ্যাটমের যদি রয়েছে মানে ভর, মানে মাস নাম্বার ইকুয়াল হয় তাকে আমরা বলবো আইসোবার। তাহলে যদি দুটো অ্যাটমের মধ্যে প্রোটন ইকুয়াল হয় তাহলে আইসোটোপ, দুটো অ্যাটমের মধ্যে নিউট্রন ইকুয়াল হয় তাহলে বলবো আইসোটোন, আর দুটো নাম্বারের মধ্যে যদি ভর সংখ্যা ইকুয়াল হয় তাহলে তাকে আমরা কি বলবো? আইসোবার। আইসোবার, ঠিক আছে? যেমন তুমি ভাবো, তুমি অবশ্যই এইগুলো আবিষ্কার করা বা বার করা শিখে গেছো। দেখো, ক্লোরিন 3717 আর ক্লোরিন 3517, এই দুটোর মধ্যে ভালো করে বিচার করে দেখো তো,
এর প্রোটন নাম্বার ইকুয়াল না? when the proton number is equal then we called those as isotope. তাহলে isotope, in case of isotope the proton number will be equal. তাহলে 17 দেখো ইকুয়াল। এবার দেখো যদি আমরা বলি আইসোটোন মানে নিউট্রন নাম্বার। আচ্ছা দেখো এই হাইড্রোজেন 3 1 যাকে আমরা ট্রাইটিয়াম বলি আর হিলিয়াম 4 2। আচ্ছা প্রোটন নাম্বারটা বার করো। যখন আমরা মাস নাম্বার থেকে প্রোটন নাম্বার বাদ দেবো তখন নিউট্রন নাম্বার পাবো। তাহলে প্রোটন নাম্বার বার করলে কত হবে? এটা প্রোটন নাম্বার 1, এটার প্রোটন নাম্বার 2। তাহলে দুটো প্রোটন নাম্বার এক নয়, তাই এটাকে আমরা আইসোটোপ বলতে পারি না। তাহলে দেখো 3 - 1 = 2 নিউট্রন নাম্বার। এর নিউট্রন নাম্বার কত? 4 - 2 = 2। তাহলে এই দুটো অ্যাটমের ক্ষেত্রে যেহেতু নিউট্রন নাম্বার সেম, তাহলে আমরা কি বলবো? আইসোটোন। নেক্সট দেখো আইসোবার কি? আইসোবার মানে ভর সংখ্যা সেম হতে হবে। তাহলে দেখো উপরেরটা কি? মাস নাম্বার। দেখো আর 40 18 আর ক্যালসিয়াম 40 20, যেহেতু মাস নাম্বার ইকুয়াল দ্যাটস ওয়াই উই কল্ড ইট অ্যাজ আইসোবার। ক্লিয়ার? আচ্ছা আইসো ডায়াফার কি? অ্যাকচুয়ালি আইসো ডায়াফার একটা বড় এবং বৃহৎ ক্যালকুলেশন। ঠিক আছে, দেখো এখানে বেসিক্যালি কি লাগে? এখানে লাগে নিউট্রন মাইনাস প্রোটন নাম্বার ইকুয়াল হলে তাকে আমরা কি বলি? আইসো ডায়াফার। কি বললাম? নিউট্রন মাইনাস প্রোটন নাম্বার যদি ইকুয়াল হয়, এই নাম্বারটা ইকুয়াল হয়, তাহলে আমরা তাকে কি বলবো? আইসো ডায়াফার। যেমন একটা এক্সাম্পল দেখো, ইউ 23892 অ্যান্ড থোরিয়াম 23490। আচ্ছা একটা কাজ করে ফেলো তো ফটাফট, এর ইলেকট্রন প্রোটন নিউট্রন বার করে ফেলো। ইলেকট্রন প্রোটন নিউট্রন। আচ্ছা প্রোটন তো 92, প্রোটন তো 92, ইলেকট্রনও 92, ইলেকট্রনও 90, সরি এটা 92 কেন হবে? 90 হবে। এটা ইলেকট্রন প্রোটন ইকুয়াল। তাহলে নিউট্রন কি হবে? 238 থেকে তোমার কি বাদ যাবে? 92। তাহলে এটা হবে 146 নিউট্রন। আর এটা কত? 234 থেকে তোমার 90 বাদ গেলে হবে 144। ক্লিয়ার? তাহলে দেখো আমি কিন্তু ইলেকট্রন প্রোটন নিউট্রন পেয়ে গেলাম তিনটেরই। ইলেকট্রন প্রোটন নিউট্রন, ইলেকট্রন প্রোটন নিউট্রন পেয়ে গেলাম তিনটেরই। তাহলে আমার কি চাই? নিউট্রন মাইনাস প্রোটন নাম্বার। তাহলে নিউট্রন মাইনাস প্রোটন ইকুয়ালস টু 146 মাইনাস 92, নিউট্রন মাইনাস প্রোটন ইকুয়ালস টু 144 মাইনাস 90। তাহলে 146 বা 144 90 যদি হয় এটা কত? 54। এটাও কত? 54। তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই নিউট্রন মাইনাস প্রোটন নাম্বার ইজ ইকুয়াল, দ্যাটস ওয়াই দেখো এই যে 54 লিখে দিয়েছি। তাই এটাকে আমরা কি বলতে পারি? আইসো ডায়াফার। আইসো ডায়াফার। আচ্ছা দেখো আইসো ডায়াফারের এত বড় ক্যালকুলেশন কে করতে যাবে? আইসো ডায়াফারের এত বড় ক্যালকুলেশন করাটা সময় সাপেক্ষ, তাই আমরা আইসো ডায়াফার একটা শর্ট ফর্ম বার করেছি। কি শর্ট ফর্ম বা শর্টকাট রয়েছে? সেটা হচ্ছে যদি মাস নাম্বারের ডিফারেন্স 4 হয় অ্যান্ড প্রোটন নাম্বারের ডিফারেন্স 2 হয়, কি বললাম? ইফ দ্য ডিফারেন্স অফ মাস নাম্বার ইজ ইকুয়ালস টু 4 অ্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য প্রোটন নাম্বার ইজ 2, তাহলে আমরা তাকে কি বলবো? আইসো ডায়াফার। আইসো ডায়াফার। ক্লিয়ার সবার কাছে? তাহলে আইসো ডায়াফার ক্লিয়ার হয়ে গেল আমার। তাহলে যে কোনো পদার্থের আইসো ডায়াফার ইলেকট্রন প্রোটন নিউট্রন তুমি বার করতে পারবে। হয়েছে? আচ্ছা এবার চলো, এবার আমরা চলে যাচ্ছি সেই আগের লেকচারে। আমরা যতটা কমপ্লিট করেছিলাম সেটা হচ্ছে এই ইলেকট্রন প্রোটন নিউট্রন। তো এই আনুষঙ্গিক আমরা ওর সঙ্গে লিঙ্ক তোমার মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার, তার সাপেক্ষে আইসোটোপ, আইসোটোন, আইসোবার, আইসো ডায়াফার, এগুলো আমরা পড়লাম। এখন আমরা চলে যাচ্ছি রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো আচ্ছা দেখো রাদারফোর্ডের আলফা পার্টিকেল এক্সপেরিমেন্ট ব্যাপারটা কি? খুব ইজি, খুব ইজি, অত কমপ্লিকেটেড ভাবে আমরা ভাববো না। রাদারফোর্ডের আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা হচ্ছে, আচ্ছা এখনো আমার অ্যাটমের ভেতরে
কি পার্টিকেল রয়েছে সেটা আমরা জানি না, শুধু জানি অ্যাটম হচ্ছে স্মলেস্ট পার্ট অফ আ সাবস্টেন্স, বাট অ্যাটমের মধ্যে কি রয়েছে আমরা এখনো জানি না। রাদারফোর্ড প্রথম এই অ্যাটমের মধ্যে কি আছে সেটা একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলেন। আচ্ছা, আইডিয়া দেওয়ার চেষ্টা করলেন মানে, তিনি এই অ্যাটমটাকে নিয়ে একটা এক্সপেরিমেন্ট করলেন। দিস ইজ কল্ড গোল্ড ফয়েলড এক্সপেরিমেন্ট। গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই গোল্ড ফয়েল কেন? দেখো, একটা গোল্ড বা একটা সোনা, সোনার মন্ড কিরকম, এরকম একটা 3D ফিগার। তো দেখবে সোনা, তুমি দেখবে কত বড় একটা অর্নামেন্টস, সোনার কত বড় একটা অর্নামেন্টস কত পাতলা হয়, কেন জানো? অত বড় একটা অর্নামেন্টস লোহার করে দেখো, দেখো কি 1 কেজি হয়ে যাবে, বা সরি ধরো 200-300 গ্রাম হয়ে যাবে। সেখানে সোনার অর্নামেন্টস কত গ্রাম হয়? মিলিগ্রাম হয়। কেন? সোনার একটা স্পেশালিটি কি রয়েছে? সোনাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। পাতলা পাতে পরিণত করা যায়। সোনাকে পিটিয়ে কি করা যায়? পাতলা পাতে পরিণত করা যায়। সোনাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। আচ্ছা, সোনাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করার তাৎপর্য হচ্ছে, যদি তোমার একটা এই মান্ড অফ সোনাকে তুমি যদি পেটাও, তাহলে তোমার একদম পাতলা পাত এরকম একটা হয়ে যাবে। আচ্ছা, পাতলা পাতে পরিণত করে ফেললে কি হবে? এর মধ্যে সোনার যতগুলো অ্যাটম রয়েছে না, সবগুলো একদম একটা প্লেনে সেজে যাবে। তাহলে এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এই একটা অ্যাটম, এরকম ভাবে একদম একদম পুরো তোমার সেজে যাবে, তাই না? তাই দেখো, উনি কি করলেন, এই গোল্ড ফয়েলটাকে তৈরি করলেন এরকম ভাবে, মানে পিটিয়ে পাতলা পাতে পরিণত করেছে। আচ্ছা, এই দেখো, এর মধ্যে তুমি যদি একটা অ্যাটমকে দেখো, তাহলে কি দেখতে পাবে? অ্যাটমকে দেখতে পারলে আমরা কি জানি? অ্যাটমের মধ্যে সেন্টারে নিউক্লিয়াস থাকে, আর তার চারপাশে ফাঁকা জায়গা থাকে। তুমি যদি বড় করে অ্যাটমটাকে দেখো, তাহলে বেসিক্যালি একটা সোনার অ্যাটম, এই মাঝে অল্প জায়গায় একটা কি থাকে? নিউক্লিয়াস থাকে, এবং তোমার চারপাশ ফাঁকা থাকে। তাহলে আমি বলতে পারি এই অ্যাটমের একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, এই একটা নিউক্লিয়াস, 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 প্রত্যেকটার মধ্যে কি আছে? একটা ছোট্ট জায়গায় কি রয়েছে? একটা বিন্দুর মতো নিউক্লিয়াস রয়েছে, যেটাকে আমি ডিটেলে তোমাকে এখানে দেখালাম আমি। বাকি ম্যাক্সিমাম জায়গাটা ফাঁকা। তাই এবার তুমি ভাবো, উনি এই গোল্ড ফয়েলকে কি করেছেন? আলফা পার্টিকেল, মানে পজিটিভলি চার্জড পার্টিকেল দ্বারা হিট করেছেন। পজিটিভলি চার্জ মানে ভারী পার্টিকেল, এটা হিলিয়াম পার্টিকেল দিয়ে উনি আঘাত করেছেন। আচ্ছা, আলফা পার্টিকেল মানে বেসিক্যালি হিলিয়াম পার্টিকেল, মানে ভারী পার্টিকেল। তাহলে ভারী পার্টিকেল নিয়ে উনি এই টোটাল গোল্ড ফয়েলের উপরে চালিয়েছেন, ঠিক আছে। মনে করো উনি এইটুকু জায়গায়, বা তোমার বোঝার সুবিধার্থে, ধরো এই যে গোল্ড ফয়েলটা কতটুকু জায়গায় পড়েছে? মাত্র এইটুকু জায়গায় পড়েছে। মনে করো এই গোল্ড ফয়েলটা এই একটা অ্যাটমের মধ্য দিয়েই গেছে, ঠিক আছে, তোমাকে বোঝানোর সুবিধার্থে বললাম, একটা অ্যাটমের ভেতর দিয়ে গেছে। তার মানে ওনার এই গোল্ড ফয়েল যেটা, সেটা কেবলমাত্র একটা অ্যাটমের মধ্য দিয়ে গেছে। তাহলে মনে করো উনি যা এক্সপেরিমেন্ট বা যা পদ্ধতি করেছেন, সেটা এই হচ্ছে সেই একটা অ্যাটম, বা একদম ক্ষুদ্র পুরো, এই যে রেড যে লেখাটা আছে, মনে করো এই অ্যাটমটার উপর দিয়েই গেছে, ঠিক আছে। তোমাকে বোঝানোর সুবিধার্থে আমি এক্সপেরিমেন্টটা বোঝাচ্ছি। তাহলে উনি কি করলেন? তাহলে আমি এই ছবিটাকে পুরো ক্যান্সেল করে দিই, আমি বলতে পারি যে আলটিমেটলি উনি যে এক্সপেরিমেন্ট করেছেন সেটা একটা অ্যাটমের উপরে ফেলেছেন। উনি একটা অ্যাটমের উপরে ফেলেছেন, পারি বলতে আমরা, বোঝার সুবিধার্থে, ঠিক আছে। তো একটা জিনিস খেয়াল করো, যে মনে করো এই আমি এটাকে এরম ভাবে আঁকার চেষ্টা করছি। মনে করো এই হচ্ছে আমার সেই অ্যাটমটা, আর এর ভেতরে এই হচ্ছে আমার সেই নিউক্লিয়াসটা।
মনে করো আলফা পার্টিকেল গুলো সব এখান দিয়ে এলো, পুরো অ্যাটমের উপরে পড়েছে আলফা পার্টিকেল গুলো, পুরো অ্যাটমের উপর দিয়ে। এটা এটা হচ্ছে কি এরকম ভাবে রয়েছে, বুঝতে পেরেছো? আর এরকম ভাবে এসে ধাক্কা লাগছে। তো তুমি বলো ম্যাক্স আলফা পার্টিকেল যেটা, সেটা কি পজিটিভলি চার্জড? তো এই জায়গাটার মধ্যে, এই জায়গাটা খুব কনসেন্ট্রেটেড, বাকি সব ফাঁকা। এই জায়গাটা কনসেন্ট্রেটেড, বাকি সব ফাঁকা না? তাহলে ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বেরিয়ে যাবে একদম সাই সাই করে, কোথাও ধাক্কা না খেয়ে, তাই না? তাই দেখো, যা আলফা পার্টিকেলের এই যে রে পাঠিয়েছে, সেই রেটা ডিরেক্টলি গিয়ে ধাক্কা খেয়েছে এখানে, খুব একটা স্ক্যাটার্ড হয়নি। কেন? ম্যাক্সিমাম আলফা পার্টিকেল ফাঁকা জায়গা দিয়ে যাবে। বোঝার চেষ্টা করো জিনিসটাকে, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল ফাঁকা জায়গা দিয়ে যাবে। কেন? কারণ নিউক্লিয়াসটা খুব স্বল্প জায়গায় সীমাবদ্ধ, নিউক্লিয়াসটা খুব স্বল্প জায়গায় সীমাবদ্ধ, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার দেখো কিছু আলফা পার্টিকেলের কি রূপ হবে, যে আলফা পার্টিকেলটা এখান দিয়ে গেলে এখানে ধাক্কা খেয়েছে, সামান্য ডিস্ট্র্যাক্টেড হবে। কেন? এটাও পজিটিভলি চার্জড, এটাও পজিটিভলি চার্জ, তো পজিটিভ পজিটিভকে কি করে? বিকর্ষণ করে। তাই যখনই এর কাজ দিয়ে যাবে, তখন একে বিকর্ষণ করে ওকে ওর পজিশন চ্যুত করবে। এই আলফা পার্টিকেলটা যখন এখান দিয়ে আসবে, কাছাকাছি যাওয়ার জন্য ওর পজিশন চ্যুত করবে। অল্প দু একটা আলফা পার্টিকেল, যে বেটা এখানে গিয়ে ধাক্কা খাবে, তার চ্যুত হওয়ার জায়গা নেই, সে ডিরেক্ট ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসবে, তাই না? তাই দেখো, যেটা ডিরেক্ট নিউক্লিয়াসকে ধাক্কা দেবে, সে দেখো ফিরে চলে এসছে। এই রেটাকে দেখো, এই রেটা ফিরে চলে এসছে, এই রেটা ফিরে চলে এসছে। কেন? ডিরেক্ট পজিটিভকে ধাক্কা দিয়েছে, ডিরেক্ট ধাক্কা খেয়েছে, তাই ফিরে চলে এসছে। যেগুলো সাইড দিয়ে ঘেসে গেছে, সেটা দেখো পাশে ধাক্কা খেয়েছে, পাশে ধাক্কা খেয়েছে দেখো, আর ম্যাক্সিমামটা বাইরে বেরিয়ে গেছে। আচ্ছা, আমি মাইক্রোফোন অন করছি, বলো এই এক্সপেরিমেন্টের এইটুকু জায়গায়, আমি কনক্লুশন বলছি না, এক্সপেরিমেন্টের এইটুকু জায়গায় কারো বুঝতে কোনো অসুবিধা থাকলে মাইক্রোফোন অন করে আমাকে একটু বলো যে হ্যাঁ এটা বুঝলাম না। দেখো, নিউক্লিয়াস পজিটিভলি চার্জড, আমি ধাক্কা দিচ্ছি পজিটিভলি চার্জড পার্টিকেল দ্বারা, তো যেটা এখান দিয়ে যাবে সে তার সঙ্গে তো পজিটিভের কোনো এফেক্ট হবে না, তাই ম্যাক্সিমাম আলফা পার্টিকেল সাই করে বেরিয়ে যাবে। দু একটা আলফা পার্টিকেল ধাক্কা খেয়ে ডিস্ট্র্যাক্টেড হবে, আর দু একটা বা আলফা পার্টিকেল পুরো 90 ডিগ্রি ব্যাক করবে, বা সামান্য ওই মিডিয়ামে ব্যাক করবে। এই ছবিটা দেখো, সেটাই সুন্দর করে ব্যাখ্যা করেছে। এবং আমি তোমাকে বোঝার সুবিধার্থে কি বললাম, এটা একটাই অ্যাটম মনে করো, তাহলে তোমার বুঝতে অনেক সুবিধা হবে। কারো কোনো কনফিউশন থাকলে জিজ্ঞেস করো, না হলে এর কনক্লুশন ড্র করবো আমরা, না হলে এর কনক্লুশন ড্র করবো। তাহলে সবাই বুঝতে পেরেছো? এবার দেখো, এখান থেকে আমরা কি ড্র করতে পারি। আমি জানি না, আমি অ্যাটমের মধ্যে কি আছে আমি জানি না, ভালো করে বোঝার চেষ্টা করো। রাদারফোর্ড জানে না অ্যাটমের মধ্যে কি আছে, তো উনি কি কনক্লুশন ড্র করবে? নাম্বার ওয়ান কনক্লুশন, পরমাণুর বা অণুর বা অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। নাম্বার ওয়ান কনক্লুশন। কেন? ম্যাক্সিমাম আলফা পার্টিকেল বেরিয়ে গেছে মানে ম্যাক্সিমাম ফাঁকা। অ্যাটম ইজ লার্জলি এমটি স্পেস, তাহলে অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা কি? ফাঁকা। কারণ মোস্ট অফ দ্য আলফা পার্টিকেলস স্ট্রেটলি পাস থ্রু অ্যাটম, ম্যাক্সিমাম আলফা পার্টিকেল পাস করে গেছে, তাই অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। পারি বলতে? দেখো, সেন্টার অফ দ্য অ্যাটম ইজ পজিটিভলি চার্জড। সেন্টার অফ দ্য অ্যাটম পজিটিভলি চার্জ কেন? কারণ দেখো, কিছু আলফা পার্টিকেল পজিটিভলি চার্জড, আলফা পার্টিকেল পজিটিভলি চার্জ এবং নিউক্লিয়াসও পজিটিভলি চার্জ। নিউক্লিয়াস যে পজিটিভলি চার্জ তার প্রমাণ হচ্ছে পজিটিভ পজিটিভকে বিকর্ষণ করে, কিছু আলফা পার্টিকেল স্ক্যাটার্ড হয়েছে, তার জন্য নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, এটা প্রমাণিত হলো। এবং এই ব্যাখ্যাটা যেটা তোমারও বাইরে ডিস্ট্র্যাক্টেড হয়েছে এবং নিজের মিডিয়ামে ফিরে এসছে, তাহলে আমরা বলতে পারি যে সেন্টারে পজিটিভ চার্জ রয়েছে, তার জন্য এই আলফা পার্টিকেল ডিস্ট্র্যাক্টেড হয়েছে বা ফিরে এসছে, সেটা এখানে বলা হয়েছে। এবং দেখো বলছে এই যে অ্যাটমের এই যে পজিটিভলি চার্জ, এটা খুব অল্প জায়গায় সীমাবদ্ধ। তুমি ভাবো যদি পজিটিভ চার্জটা
এখানে না থেকে যদি ছড়িয়ে ছিটিয়ে থাকতো, এখানে একটু পজিটিভ, এখানে একটু পজিটিভ, এখানে একটু পজিটিভ, এখানে, তাহলে কি আর এই আলফা পার্টিকেল একে ধাক্কা দিয়ে বার করে দিত? বা আলফা পার্টিকেল কি নিজে ডিস্ট্রাক্টেড হওয়ার চান্স রাখতো? একটা প্রোটনের যা চার্জ তার থেকে একটা আলফা পার্টিকেলের চার্জ অনেক বেশি, অনেক বেশি, ফলে একে একে বার করে দিত। যেহেতু আলফা পার্টিকেলকে ধাক্কা দিয়ে বার করছে, মানে এরা সবাই একটা জায়গায় কনসেন্ট্রেটেড রয়েছে। তাই দেখো বলছে দ্য হোল অফ দ্য অ্যাটমিক মাস ইজ কনসেন্ট্রেটেড ইন দ্য নিউক্লিয়াস। তাহলে ম্যাক্সিমাম পজিটিভলি চার্জ বা মাসটা নিউক্লিয়াসেই রয়েছে। এবং এবং এই নিউক্লিয়াসের ভলিউমটা টোটাল অ্যাটমের ভলিউমের সাপেক্ষে খুবই কম, কারণ অল্প কিছু আলফা পার্টিকেল ডিস্ট্রাক্টেড হচ্ছে। যদি অনেক আলফা পার্টিকেল ডিস্ট্রাক্টেড হতো তাহলে বলতাম নিউক্লিয়াসটা অনেক বড়। বোঝা গেল জিনিসটা? তাই দেখো বলছে দ্য সাইজ অফ দ্য ভলিউম অফ দ্য নিউক্লিয়াস ইজ মাস্ট বি ভেরি স্মল কম্পেয়ার টু দ্য টোটাল ভলিউম। টোটাল ভলিউমের সাপেক্ষে কিন্তু এই নিউক্লিয়াসের ভলিউমটা খুবই কম, এটা বলার চেষ্টা করেছে। দেখো ইলেকট্রন, উনি বলছেন যে নেগেটিভলি চার্জ কিছু পার্টিকেল রয়েছে। দেখো এটাই হচ্ছে এখান থেকেই ড্রব্যাকের সূত্রপাত। উনি বলছেন যে একটা পরমাণু নিস্তড়িত, একটা পরমাণু কি নিস্তড়িত, মানে যার মধ্যে যত পজিটিভলি চার্জ রয়েছে ততই নেগেটিভলি চার্জ রয়েছে। তাহলে উনি বলছেন যে এই যে ইলেকট্রন, এই ইলেকট্রনটা অবশ্যই রয়েছে অ্যাটমে, বা নেগেটিভলি চার্জ কোন একটা পার্টিকেল অবশ্যই অ্যাটমের মধ্যে রয়েছে। কেন? কারণ পজিটিভলি চার্জ অ্যাটমের খুব অল্প জায়গায় সীমাবদ্ধ, তাহলে নেগেটিভ অ্যাটমটা এত বড় হয়েছে কেন? ডেফিনেটলি এইসব জায়গায় ইলেকট্রন রয়েছে, নাহলে অ্যাটম এত বড় হতো না। ইলেকট্রন যদি না থাকে তো নেগেটিভলি চার্জ কিছু একটা রয়েছে, যদি উনি ওটাকে ইলেকট্রন না বলো, তাই না? বুঝতে পারছো জিনিসটা? তাহলে এতটা বড় অ্যাটম তৈরি হওয়ার পেছনে, এখন পজিটিভলি চার্জ যদি এখানেই সীমাবদ্ধ থাকে তাহলে বাকি বিভিন্ন জায়গায় নেগেটিভলি চার্জ রয়েছে। তো উনি বলছেন যে দ্য ইলেকট্রন বা নেগেটিভলি চার্জ যে পার্টিকেল, তারা কি রয়েছে নিউক্লিয়াসের চারপাশে একটা সার্কুলার অরবিটে ঘোরাফেরা করছে। দেখো সার্কুলার অরবিটে ঘোরাফেরা করছে মানে একদম পুরো সার্কেল করে সবাই রয়েছে, একদম এরকম ভাবেই সবাই রয়েছে। উনি এরকম ভাবেই জিনিসটাকে ব্যাখ্যা দিয়েছেন। বুঝতে পেরেছো? তার মানে বাকি ইলেকট্রনগুলো একটা সার্কুলার পথে ঘোরাফেরা করছে। ঠিক আছে? তাহলে কি বলছি, দ্য ইলেকট্রন রিভলভড অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন ওয়েল ডিফাইন্ড সার্কুলার অরবিট, গোলাকার অরবিটে ঘোরাফেরা করছে। ঠিক আছে? তো আমরা এই ড্রব্যাকটা করে এটা কমপ্লিট করব আজকের ক্লাস। তো ড্রব্যাকটা দেখো কি বলছে, এই যে উনি যে এই পয়েন্টটা বললো না, এই পয়েন্টটা থেকেই ড্রব্যাকটা চালু হয়েছে, বাকি উনি যা বলেছে সব ঠিক বলেছেন। দেখো ফিজিক্সের ডায়নামিক থিওরি কি বলে, ইলেকট্রোডাইনামিক থিওরি কি বলে, যে কোনো চার্জ পার্টিকেল, মানে এই যে ইলেকট্রন, ধরো আমি যে অ্যাটমটা এখানে দেখলাম, এই যে ইলেকট্রন, এ তো চার্জ পার্টিকেল, একটা নেগেটিভলি চার্জ হলেও তার একটা চার্জ রয়েছে। অ্যাকর্ডিং টু ফিজিক্সের ইলেকট্রোডাইনামিক থিওরি বলে যে কোনো চার্জ পার্টিকেল যদি কোনো একটা সিস্টেমকে কেন্দ্র করে ঘুরতে থাকে তাহলে চার্জ কন্টিনিউয়াসলি ক্ষয় হবে। কি বললাম, এর চার্জ কন্টিনিউয়াসলি ক্ষয় হবে। তুমি ভাবো, তুমি যদি বাইকে তেল ভরে রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে তোমার বাইকের তেল খরচা হবে। কিন্তু এই ইলেকট্রন কি করে ঘুরছে, ইলেকট্রন যদি এরকম ভাবে ঘোরে তাহলে তো তার এনার্জি লস হওয়া উচিত। আর এনার্জি লস হলে ধীরে ধীরে দেখো এই যে ইলেকট্রন এনার্জি লস হতে 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 দেখো ধীরে ধীরে লস হয়ে হয়ে আলটিমেটলি নিউক্লিয়াসের উপরে গিয়ে পতিত হওয়ার কথা, কারণ নিউক্লিয়াস পজিটিভলি চার্জ, একটা নেগেটিভ চার্জ তার তুলনায় অনেক কম। তাহলে এই যে এক রাউন্ডের পরে ও দেখো ছোট রাউন্ডে ঘুরছে, তারপর আরো ছোট রাউন্ডে ঘুরছে, তারপর আরো ছোট রাউন্ডে ঘুরে আলটিমেটলি নিউক্লিয়াসের উপরে সমাপতিত হওয়ার কথা, কিন্তু এই পরমাণু
সারা জীবন কি করে নিস্তড়িত থাকছে? কি করে নিস্তড়িত থাকছে? পরমাণু কি করে নিস্তড়িত থাকছে? রাদারফোর্ডের ব্যাখ্যা দিতে পারছেন না, তাই তো। ফিজিক্সের ইলেকট্রোডাইনামিক্স বলছে হ্যাঁ কোনো চার্জ পার্টিকেল যদি ঘোরে তাহলে তার সত্যিকারের চার্জ ক্ষয় হওয়া উচিত। তাহলে ইলেকট্রনের অবস্থান কোথায়? আমি কি ভুল ব্যাখ্যা করছি? তো এটা হচ্ছে রাদারফোর্ডের ড্রব্যাক, যে ড্রব্যাকটা সলভ করেন বোর। বোর তো এই বোরের ড্রব্যাকটা আমরা নেক্সট দিন পড়বো, বোরের মডেল পড়বো, বোরের ড্রব্যাকটা তোমার নেক্সট আমরা পড়বো, ঠিক আছে? তো পরীক্ষায় কোশ্চেন দেয় যে রাদারফোর্ড কেন গোল্ড ইউজ করেছিলেন, ওয়াই গোল্ড? তার কারণ আমি তোমাকে একটু আগেই বললাম, গোল্ডকে বা সোনাকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়, সেটা হচ্ছে 0.0004 mm, এত মিলিমিটার পাতলা পাতে পরিণত করা যায় গোল্ডকে, তাই ইউজ করেছিলেন। আর একটা কারণ হচ্ছে গোল্ড তোমার কেমিক্যালি এবং রেডিও অ্যাক্টিভিক্যালি নিষ্ক্রিয়, মানে রাসায়নিকভাবে এবং তেজস্ক্রিয়ভাবে গোল্ড হচ্ছে নিষ্ক্রিয়, কারোর সঙ্গে রিয়াকশন করে না গোল্ড। রিয়াকশন না করার জন্য আলফা পার্টিকেলের সঙ্গেও রিয়াকশন করবে না, সেই জন্য গোল্ডকে ইউজ করেছিলেন। তাহলে দুটো কারণ, গোল্ডকে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায় এবং গোল্ড রাসায়নিকভাবে এবং তেজস্ক্রিয়ভাবে নিষ্ক্রিয়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে তোমার রাদারফোর্ডের মডেল। তো নেক্সট দিন আমরা, আজকে আর বেশি চাপ দেব না, অলরেডি আমাদের ক্লাস 1 ঘন্টা হয়ে গেছে, তো আমরা নেক্সট দিন আস্তে আস্তে করে পড়বো। নেক্সট দিন আমরা বোরস মডেল শুরু করব। বোরস মডেল শুরু করে আমরা নেক্সট ক্লাসে এটা কমপ্লিট করে আমরা সমারফিল্ড শুরু করব। সমারফিলে আমরা নেক্সট ক্লাস কমপ্লিট করব, ঠিক আছে? সমারফিলে নেক্সট ক্লাস কমপ্লিট করব। বোর এবং সমারফিল্ড এটা পুরো ফ্রেশ মাইন্ডে শুরু করতে হবে। এই আব্বাও প্রিন্সিপাল ফ্রেশ মাইন্ডে আমরা পড়বো, ঠিক আছে? কারণ এটা একদম ফ্রেশ মাইন্ডে সকালবেলায় না পড়লে এটা হবে না, ঠিক আছে? তো সবাই চেষ্টা করো এই ক্লাসগুলো লাইভ করার, ঠিক আছে? তো যাই হোক, আমরা ক্লাস এখানে এন্ড করে দিচ্ছি, ফার্স্ট ক্লাস। নেক্সট ক্লাস আমরা নেক্সট টাইমে করব, ঠিক আছে?